ঝটিকা সফর কাকে বলে বলুন তো? ঝটপট করে বেরিয়ে পড়াটাকে? তাহলে চলুন আজকে একটা ঝটিকা সফরের গল্প বলবো। নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আর আমাদের এই সফরের সঙ্গী ছিল পলাশ। হঠাৎ করে ঠিক করলাম শান্তিনিকেতন যাব। বর্ষাকাল, কর্তার এখন কাজের সময়টা অনেকটাই ফাঁকা, তাই ভেবেছিলাম দুজনেই যাব, ডোডোকে বাড়িতে রেখে। আবার পলাশ বলল সেও যাবে, তো তিনজন মিলে একদম ভোর ভোর ট্রেনে চলে গিয়েছিলাম শেওড়াফুলি এবং সেখান থেকে গণদেবতা ধরে গিয়েছিলাম বোলপুর। শান্তিনিকেতন যাওয়া মানে যেটা সব থেকে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে সোনাঝুরির হাট। কিন্তু আকাশ এতটাই মেঘলা আর এমনভাবে বৃষ্টি হচ্ছে, মনে আশঙ্কার মেঘ যে সেখানে হাট বসবে কি না। আবার পর গেছি আবার বুধবার, যদিও কিছু সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে বুধবারও নাকি হাট বসে, তবে বৃষ্টি আবার বুধবার, তাই জন্য সেদিন আমরা হাটটা পাইনি। কিন্তু মন খারাপের কোনো কারণ নেই, এখন শান্তিনিকেতনে অনেক জায়গা আছে যেখানে হাটের মতোই কিছু মার্কেট বসে। সোনাঝুরি হাটে না পাওয়া গেলেও বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, সেটার ঠিকানা তো অবশ্যই দেব আমার এই ব্লগেতে। তো গণদেবতায় উঠে পড়েছি, ট্রেনও আমাদের চলতে আরম্ভ করেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। 1.5-2 ঘন্টার জার্নি শেষে আমরা যখন বোলপুর স্টেশনে পৌঁছলাম, ঘড়িতে তখন 8:30 মতো বাজে। এখান থেকেই একটা টোটো বুক করে নেব, যেটা আমাদের প্রথম নিয়ে যাবে সৃজনী শিল্পগ্রামে। তো আমরা একটা টোটোতে উঠে পড়েছি এবং আমরা প্রথম যাব সৃজনী শিল্পগ্রাম। আমরা এত তাড়াতাড়ি এসে পড়েছিলাম যে সৃজনী শিল্পগ্রামও খুলতে বেশ খানিকক্ষণ সময় বাকি, তাই আমরা একটা টোটো বুক করে নিয়ে বেরিয়ে পড়েছি বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য। এর আগেও যখন বিশ্বভারতীতে বা বোলপুর এসেছি তখন বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরেছি, তখন আরও ভিতরেগুলোয় ঢুকতে দেওয়া হতো, কিন্তু করোনার পর থেকে এখন ভিতরে ঢোকা বারণ, নিষেধ, তাই বাইরের দিক থেকেই ঘুরে দেখলাম। আর আমাদের সঙ্গে যে টোটো দাদা ছিল তিনি ভীষণ সুন্দরভাবে বর্ণনা দিয়ে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন। এখানে বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো রামকিঙ্কর বেজের তৈরি করা। ওনার গ্রাম ছিল বাঁকুড়া জেলার সোনামুখীতে। এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, অমর্ত্য সেনের জন্মস্থান এটাই, তার বাড়ির নাম হচ্ছে প্রতীচী। এগুলো হচ্ছে কলা বিভাগের ছাত্রদের হোস্টেল। প্রত্যেকটার বারান্দায় তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস রাখা রয়েছে। এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ির গেট। নন্দলাল বসু হচ্ছে সহজপাঠ বইতে যার আঁকা আমরা দেখি তিনি ছিলেন এই বিশ্বভারতীর সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই গেটে এত সুন্দরভাবে নন্দ কথাটা লেখা রয়েছে কারুকার্য করে, যেটা হয়তো খুব কাছ থেকে গেলে বোঝা সম্ভব, সেটা ক্যামেরায় আমি দেখাতে পারছি না। এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাটাকে কেন্দ্র করে শান্তিনিকেতনের গড়ে ওঠা ছাতিমতলা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন নিমন্ত্রণের জন্য এখান দিয়ে যাচ্ছিলেন তখন এই জায়গাটায় বিশ্রাম করেন, এবং তার এত ভালো লাগে যে তিনি সেখানকার রাজার থেকে 1 টাকা বিনিময়ে 1200 একর জমি কিনে নেন, এবং পরে সেটা রবীন্দ্রনাথের হাত ধরে আস্তে আস্তে শান্তিনিকেতন গড়ে ওঠে। শান্তিনিকেতনে যেহেতু অমল ও দইওয়ালা সৃষ্টি, তাই ওখানের একটা সুন্দর ঐতিহ্য যে ওখানে খুব দই এবং ক্ষীর বিক্রি হয়, যেটা আমরা খেলাম। আমার দইয়ের থেকে ক্ষীরটাই বেশি ভালো লেগেছে, তো টেস্ট করলাম, খুব ভালো। ভাই দই কিনে খাই। এবং 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, এই 3টে টাইমে ভিতরের মধ্যে সকলে অ্যালাউ থাকতো, কিন্তু আমি এই যে লাস্ট মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কেনা জায়গায় প্রথম বাড়ি হচ্ছে এটা। এটা বহু পুরনো এবং প্রথম তৈরি বাড়ি। এই যে কুঁড়ে ঘরটা তার ঠিক পাশে একটা তাল গাছ রয়েছে, এইটাকে কেন্দ্র করেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এখানটার নাম হচ্ছে জলসত্র, যেখানে নাকি আগে মানুষ এখানে বসতো, মানে আরাম করতো এবং তাদেরকে জল বাতাসা খাওয়ানো হতো। এটা হচ্ছে সেই বিখ্যাত বটগাছ, প্রায় অনেকেই জানে, যার নাম 3 পাহাড়।
আর এই গাছটা দেখুন ডালের সাইডে কোনো ফুল দেখতে পাচ্ছেন না, এই গুড়ি থেকে যখন গোটা থাকবে না, এই গোটাটা এখানে শিবলিঙ্গের মতো উপরে থাকবে, ঠিক আছে? এরকম নাক দেখেছো? এটার মধ্যে দিয়ে গোটা থাকবে ভিতরে। দেখি সামনে একটু নিয়ে এসো। না, বলা হয়, শিবলিঙ্গটা কোথায় থাকে বলো? এর এই বোটাটা ও এইখান দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ফল যেটা হয় হ্যাঁ, সেইটা থাকে শিবলিঙ্গের মতো একদম নিচের মধ্যে নেই, মানে ঝরে পড়ে গেছে। দিলে পরেই ওইটা। শান্তিদেব ঘোষের বাড়ি এটা, আর এটা হচ্ছে মাটির বাড়ি। ওনার ছেলেমেয়েরা যারা এখনও বাইরে থাকে তারা এখনও বিশ্বভারতীতে এলে এই বাড়িটাতেই থাকেন। এখানে তার সমস্ত কিছু লেখা রয়েছে এই ফলকটিতে। তো বিশ্বভারতীটা ঘুরে আমরা পৌঁছে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। তখন এটা খুলে গেছে। এর মাথা পিছু ভাড়া হচ্ছে 30 টাকা করে। তো আমরা 3 জনে এখানে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। এটা একটা অনুষ্ঠানের মঞ্চ। আর এখানে আমি এর আগেও একবার এসেছি, আর এই আমার আগের ব্লগেও রয়েছে সৃজনী শিল্পগ্রামের বিভিন্ন জায়গা দেখানোর। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টিতে সমস্ত জিনিসগুলি প্রায় নষ্ট মতো হয়ে গেছে, মাটির কাপড়ের সব ভিজে গেছে। সোনাঝুরির হাট যদি না পান তবে সৃজনী শিল্পগ্রামে চলে আসুন। এখানেও রয়েছে সোনাঝুরি হাটের মতোই একটা সুন্দর ছোট্ট মার্কেট, যেখানে বিভিন্ন জিনিসপত্র আপনি হাটের মতোই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং যথেষ্ট ভালো। আর এখানকার দোকানদারের ব্যবহার আচারও ভীষণ ভালো। আমরা কিছু কেনাকাটা সৃজনী শিল্পগ্রামের ভিতরে এই মার্কেট থেকেই করেছি। সবথেকে যেটা আমার ভালো লেগেছে এই ফুলগুলোর কালার, শালুক ফুলের কালারগুলো অসাধারণ একটা পার্পল, এদের মধ্যেই একটা সুন্দর হলুদ রঙেরও ফুল ফুটে রয়েছে। এটাই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের ভিতরে মার্কেট। এখান থেকেই পছন্দসই কিছু জিনিসপত্র আমরা কিনেছি। সব থেকে কিনেছি আমার গানের স্কুলের মেয়েদের কিছু শাড়ি, একই রকম দেখতে। তো সেটা অনলাইনে ওনারা পাঠিয়ে দেবেন। সৃজনী শিল্পগ্রামের ভিতরে রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিদর্শন। যেমন প্রথমেই আমরা যেটায় ঢুকেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিভিন্ন মাটির পুতুল, দুর্গাপুজোর মূর্তি, এছাড়াও বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে রাখা রয়েছে, খোল, করতাল। এছাড়াও রয়েছে ডোকরা শিল্প, পুরুলিয়ার ছৌ নাচের সমস্ত মুখোশ, আমাদের যে পশ্চিমবঙ্গের ফেমাস উৎসবগুলো সেগুলোরও কিছু নিদর্শন এখানে রয়েছে। এবার এসেছে উড়িষ্যাতে। উড়িষ্যার বিভিন্ন জিনিসপত্র, বাদ্যযন্ত্র সমস্ত কিছু রয়েছে এই সমস্ত ঘরের ভিতরগুলোতে, সেগুলো একটু ঘুরে দেখলাম। আর একটা জিনিস, উড়িষ্যার বাদ্যযন্ত্রগুলো আমাদের এখানের থেকে একদমই অন্যরকম দেখতে। উড়িষ্যার কীরকম ড্রেস হয়, কী জিনিসপত্র, গয়নাগাটি, সেই সমস্তগুলো এখানে রাখা রয়েছে। এছাড়াও উড়িষ্যাকে আমরা যেটার জন্য চিনি সেটা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির। চলুন এবার উড়িষ্যার জগন্নাথ মন্দিরটা একটু দেখে আসি। এগুলো হচ্ছে মাছ ধরার বিভিন্ন জাল। চলে এসেছি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে জগন্নাথ দেব, তার মন্দির। না, এবার কোন রাজ্যে এলাম বলুন তো? ঝুমরি গাড়িটা দেখিয়ে বোঝা যাচ্ছে না। এবার এসেছি সিকিমে। চলুন এবার সিকিমটা ঘুরে নিই। এখানে রয়েছে সিকিমের বাদ্যযন্ত্র, ডিজাইন, ড্রেস। এই যে মুখোশ সিকিমের, কিন্তু পাহাড়। এই যে সোয়েটার ফোয়েটার কিসব রয়েছে, উলের জিনিস। এই যে আমরা সেবারে এই অবধি এসে বাড়ি চলে গেছি, বিহার অবধিও জানি না ওইদিকে কতটা আছে। এটা কি বাদিকেরটা কি? বিহার। ও এটা বিহার লেখাই আছে। হ্যাঁ, চলো বিহারে কি নিদর্শন একটু দেখে নি। হচ্ছে বিহারের জিনিসপত্র। এই বোর্ডে কি করছে এটা বোঝা যাচ্ছে, ব্যবহৃত জিনিসপত্র। বাঁশ রেখে দিয়েছে কেন, জাল,
আসাম, এবার আমরা চলে এসেছি আসাম রাজ্যে নাকি। চলো দেখি এখানে কি কি আছে। আসামের অনেক কিছু আছে, দেখবে এসো। আসামে অনেক কিছু আছে, আসাম খাদি, আসামের জিনিসপত্র, বাদ্যযন্ত্র ভ্যারাইটি, তাঁত তাঁত, পশ্চিমবাংলায় তাঁত, নিত্য ব্যবহারের পিতলের জিনিস আসামের মানুষদের, মই, এই মই তো আমাদের এখানেও আছে, এই মইটা নেই, এইটা একটা অন্যরকম মই। এবার আমরা এসেছি ঝাড়খণ্ডে, চলো দেখি ঝাড়খণ্ডের ভিতরে কি রয়েছে। পাখা চলছে। ঝাড়খণ্ড উন্নত তাহলে বলছো? আমাদের এখানের থেকে অনেক। হাঁড়িটা ভালো বসিয়েছে। ওই ডোকরা, ছাঁটা, এটা কি? এবার আমরা এসেছি মণিপুরে, দেখি মণিপুরে কি কি আছে। এটা হচ্ছে মণিপুরের বিভিন্ন নিদর্শন। বাহ, এই যে, হ্যাঁ এইটা একটা অন্যরকম ওখানকার ড্রেস আপ, মণিপুরি নৃত্য, জিনিসপত্র। মণিপুরের এই সাজটা আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। পুতুল, এই যে এইটা একটা ওদের অসম্ভব সুন্দর একটা অন্যরকম ড্রেস আপ। যাচ্ছি ত্রিপুরায়, ত্রিপুরার বাদ্যযন্ত্র এগুলো, তাই তো? পোশাক আশাক, ব্যালেন্সিং, ত্রিপুরাতে এরকম কি জানি বাবা, তখনকার মানুষের হাত পা লম্বা লম্বা ছিল। আন্দামান দেখবে সেটা, ছবি, আদিম মানুষ, আদিম উপজাতি, হ্যাঁ। আর সেন্টিনেলিতে কি আছে? সেন্টিনেলি আছে, আর জারোয়া আর সেন্টিনেলি, সেন্টিনেলি গুলো খতরনাক, জারোয়াটা এখন একটু উন্নত হয়েছে। এবার এসেছি নিকোবর। এখানে যেহেতু সমুদ্রের ধারে এখানকার মানুষেরা বসবাস করে, তাই বাড়িগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে একটু খুঁটি দিয়ে উঁচু করে বাঁধা, আর তার নিদর্শন রয়েছে এখানে বিভিন্ন গাছের গুঁড়ি, কাটা, আর এখানে বেশি ওদের ব্যবহৃত জিনিসের ছবি রয়েছে। এবং ছবিতে দেখে বুঝলাম, এই ছবিটা দেখে বুঝলাম যে সমুদ্রের ধারে ওরা মাটি থেকে অনেকটা উঁচুতে তৈরি করে বাড়িতে থাকে। তো তাদের ব্যবহারের সমস্ত হাতিয়ার কী ধরনের ব্যবহার করে সেই সমস্ত ছবি এই ঘরটাতে রয়েছে। আর কাঠের সিঁড়ি দিয়ে নামতে বেশ ভালো লাগছে। আর যেহেতু এর আগের বার আমরা এই দিকটা ঘুরিনি, তাই এদিকটা ঘুরে এখানে বেশ ভালো লাগলো। তোমরা যারা সৃজনী শিল্পগ্রামে আসবে তারা পুরোটা ঘুরে দেখো, ভীষণ ভালো লাগবে। ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে দুপুর প্রায় 1:30 মতো বাজে, আর এখন আমরা দুপুরের খাবার খাবো, লাঞ্চ করব। তো আমি এর আগের বার যখন এসেছিলাম তখন রামশ্যামের সোনাঝুরির হাটের মধ্যে যে রিসর্টের সাথে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে খেয়েছিলাম। খাবারের মান ভীষণ ভালো, কোয়ালিটি, দামও তার মধ্যে, কোয়ালিটি অনুযায়ী দাম একদম ঠিক আছে। তো আমি ওদের দুজনকে ওখানেই নিয়ে যাচ্ছি খাওয়াতে। টোটো দাদা বলছিল বিভিন্ন জায়গায় অনেক হোটেল আছে, কিন্তু না, আমি ওখানেই ওদেরকে খাওয়াবো, কারণ রামশ্যামের খাবারের গুণগান অনেক বাড়িতে গিয়ে করেছি, তো এবার ওদের টেস্ট করিয়েছি, ওদের ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে সোনাঝুরি হাটটা, ফাঁকা হাট, হাট বলবো না, সোনাঝুরির জঙ্গলটা ঘুরতে চলে এসেছি। ওখানে একজন বাউল গান গাইছিলেন, খুব সুন্দর।
আমরা ফিরবো শহীদ এক্সপ্রেসে, যেটা বোলপুর শান্তিনিকেতনের সময় হচ্ছে 5:26। আমাদের হাতে এখন অনেকটা সময়, তাই আমরা চলে এসেছি কোপাই নদীর তীরটা একটু ঘুরতে, কিন্তু এখানে বিশেষ কিছু দেখার জায়গা নেই সেরকম। আর এখন যেহেতু বর্ষা সবে শুরু হচ্ছে তাই জলও অনেক কম, তো আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাইনি। এখান থেকে আমরা টোটো করে চলে যাবো স্টেশন। আর ট্রেন যেহেতু আমাদের এখনও 1-1.5 ঘন্টা বাকি, তাই স্টেশনের কাছেই যে গীতাঞ্জলি সংগ্রহশালা রয়েছে, যে সংগ্রহশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের জমি কেনা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিন পর্যন্ত সমস্ত ছবি, সমস্ত লেখা, সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত বিদেশে উনি ঘুরেছেন সেই সমস্ত কিছু ওই সংগ্রহশালায় রয়েছে। এবং উনি যে ট্রেনে করে লাস্ট শান্তিনিকেতন থেকে কলকাতায় ফেরেন সেই ট্রেনের কোচটাও রাখা রয়েছে। অবশ্যই সবাই ওই সংগ্রহশালাটা ঘুরে দেখবেন শান্তিনিকেতন এলে। আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। তাই আজকের মতো টাটা।